বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ অমূলদ সংখ্যা যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী 1.1-এর যে প্রশ্নগুলো আছে আমরা এই একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যাতে লং না হয় এই কারণে আমরা প্রশ্ন অ্যান্সারগুলো একসাথে এখানে লিখে রেখেছি, তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদেরকে 1 নম্বরে বলা আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, সেগুলো মৌলিক সংখ্যা। আর গুণনীয়ক হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তো এখানে মৌলিক গুণনীয়ক বের করতে হবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা 169-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব অথবা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি হচ্ছে প্রথমত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে, এরপরে প্রতিজোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। প্রতিজোড়া একজাতীয় গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে লিখতে হবে, প্রাপ্ত গুণনীয়কগুলো ধারাবাহিক গুণফলই হবে বর্গমূল। তো আমরা এখানে সমাধান করলেই বুঝতে পারবো। যেমন 169কে আমরা যে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করতে পারি না, তো এটাকে 169কে লেখা যায় 13 গুণন 13। 13 যেহেতু একটা মৌলিক সংখ্যা, তো এখানে আমরা 169-এর পরিবর্তে লিখতে পারি 13 গুণন 13। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম। এখন প্রতিজোড়া গুণনীয়ক থেকে একটা গুণনীয়ক নেব, তাহলে এখানে যেহেতু এক জোড়া গুণনীয়কেই আছে, তো এখান থেকে একটা গুণনীয়ক 13 নেব, তার মানে 13ই হবে বর্গমূল। তো আমরা এমনিতে জানি যে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, বর্গ সংখ্যা পাওয়া যায়। এখন যদি 13 আমরা নিই, 13কে 13 দ্বারা গুণ করি, তাহলে 13-র বর্গ সংখ্যা পাবো, তাহলে সেটা হলে 169। আর 169 বা এই যে গুণফলটা 13কে 13 দ্বারা গুণ করিয়ে যে গুণফল পাইলাম, সেই গুণফলের বর্গমূল হচ্ছে ওই 13। ঠিক আছে, ওই সংখ্যাটাই হচ্ছে বর্গমূল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে খ নং কোশ্চেনটা আছে সেটা দেখি। 529কে সেমভাবে লেখা যায় 23 গুণন 23, যেহেতু এক জোড়া গুণনীয়ক, তো এখান থেকে একটা গুণনীয়ক নেব 23, 23 হবে বর্গমূল। এখন আমরা গ নং কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেওয়া আছে 1521। তো 1521-এর যদি গুণনীয়কগুলো বের করি, 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ একক স্থানীয় অঙ্ক শূন্যও নয় জোড়ও নয়। 3 দ্বারা বিভাজ্য, কারণ অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। 1 আর 5 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 3 দ্বারা বিভাজ্য, এই কারণে 1521 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। 15-এর ভিতরে 3 যায় 5 বার। 21-এর ভেতরে যেহেতু আমরা পরবর্তী 21 দুইটা অঙ্ক একসাথে ভাগ করতেছি, এই কারণে এখানে একটা শূন্য দেব। 21-এর ভেতরে 3 যায় 7 বার। 5-এর ভেতরে 3 যায় আবার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কারণ অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। 5-এর ভেতরে 3 যায় একবার, তাহলে এখানে থাকে হচ্ছে 2, 20, 20-এর ভেতরে এখানে 5-এর ভেতরে 3 যদি একবার যায় থাকে 2, 2 যায় 0 ধরি 20 হবে। 20-এর ভেতরে 3 যায় হচ্ছে 6 বার, 3 6 18 থাকে হচ্ছে 2, 2 যায় 7 ধরবে 27, 27-এর ভেতরে 3 যায় 9 বার, 3 নং 27। ঠিক আছে, 169কে লেখা যায় 13 গুণন 13। তো এখানে আমরা 2 জোড়া গুণনীয়ক পাই, একটা হচ্ছে 3 গুণন 3, একটা হচ্ছে 13 গুণন 13। তো এখান থেকে একটা 3 নেব, এখান থেকে একটা 13 নেব, 3 13 39, তাহলে 39ই হবে বর্গমূল। ঠিক আছে, এরপরে আমরা 11,025 যে সংখ্যাটা আছে সেটার আমরা হচ্ছে বর্গমূল বের করব। তো এখানে হচ্ছে অঙ্কগুলোর যোগফল যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার কারণে 3 দ্বারা ভাগ যায়। 11-এর ভিতরে 3 যায় হচ্ছে 3 বার, 3 3 9 থাকে হচ্ছে 2, 2 যায় যদি শূন্য ধরে তাহলে 20, 20-এর ভিতরে 3 যায় 6 বার, 3 6 18, তাহলে 20-এর ভিতরে 18 গেলে থাকে 2, 2 যায় 2কে ধরলে 22, 22-এর ভিতরে 3 যায় হচ্ছে 7 বার, 3 7 21, থাকে হচ্ছে 1, 1 যায় 5 ধরলে 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার, 3 5 15, আবার 3 দ্বারা যায়, 3-এর ভিতরে 3 যায় একবার, 6-এর ভিতরে 3 যায় 2 বার, 7-এর ভিতরে 3 যায় 2 বার, থাকে 1, 11 5 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার। এখন 5 দ্বারা বিভাজ্য, কারণ একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হলে 5 দ্বারা বিভাজ্য হয়। তো 12-এর ভিতরে 5 যায় হচ্ছে 2 বার, 5 2 10 থাকে 2, 2 যায় 2কে ধরবে 22, 22-এর ভিতরে 5 যায় 4 বার, 4 5 20 থাকে 2, 2 যায় 5কে ধরবে 25, 25-এর ভিতরে 5 যায় 5 বার, 5 5 25। এখন 245কে আবার 5 দ্বারা ভাগ করা যায়। 24-এর ভিতরে 5 যায় হচ্ছে 4 বার, 4 5 20 থাকে 4, 4 দ্বারা 5 ধরলে 45, 45-এর ভিতরে 5 যায় 9 বার, 5 নাম 45। এখন 49-কে লেখা যায় 7 গুণন 7। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমরা 3 জোড়া গুণনীয়ক পাচ্ছি। তো আমরা 3 জোড়া গুণনীয়ক থেকে একটা করে গুণনীয়ক নেব। 3 গুণন 5 গুণন 7 গুণ করলে হয় 105, তার মানে 105ই হচ্ছে বর্গমূল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব হচ্ছে 2 নং যে কোশ্চেনগুলো আছে সেগুলো। তো এখানে বলা আছে 2 নম্বরে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো
1 নম্বরে দেওয়া আছে 225। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে, ডান পাশ থেকে 2টা করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখতে হবে। তো এই যে আমরা ডান পাশ থেকে 2টা করে অঙ্ক নিচ্ছি, যেহেতু এখানে অঙ্কই আছে 3টা, তো 2টা অঙ্ক নিলে আর একটা অঙ্ক থাকে, তো এটাকে আমরা এভাবেই লিখব। তো জোড়া আকারে লেখার পর প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিতে হবে, ঠিক আছে। সর্বশেষ একটা থাকলেও সেটাকে জোড়া চিন্তা করতে হবে এবং তার উপরে রেখা চিহ্ন দিতে হবে। এখন প্রথম যে জোড়া বা প্রথম যে সংখ্যাটা, সেটার পূর্ববর্তী যে বর্গ সংখ্যা, সেটা হচ্ছে প্রথম জোড়া বা প্রথম সংখ্যার নিচে লিখতে হবে। তাহলে 2 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 1, সেটা আমরা 2 এর নিচে লিখেছি, বা প্রথম যে সংখ্যা বা জোড়া আছে তার নিচে লিখেছি। এখন 1 এর যে বর্গমূল সেটাও 1, সেটা আমরা খাড়া দাগের ডান পাশে লিখেছি, ঠিক আছে। এখন 1 এর দ্বিগুণ আমরা এখানে 2 নেব, ঠিক আছে। নেওয়ার পরে এই 2 থেকে 1 বিয়োগ করলে 1, পরবর্তী জোড়া আমরা নামাবো। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো 2 এর পরে, যাতে ওই সংখ্যাটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে 125-এর সমান বা কাছাকাছি হয়। এখানে যদি 5 নেই, 5 দ্বারা যদি 25কে গুণ করি তাহলে হয় 125, 125 থেকে 125 বাদ দিলে 0। তো যেহেতু এখানে 5 নিয়েছি, আমরা বর্গমূলেও 5 নেব। তার মানে আমাদের 225-এর বর্গমূল হচ্ছে কত, 15, ঠিক আছে। সেমভাবে 961 যদি আমরা দেখি, তো এখানে আমরা জোড়া আকারে লিখেছি। প্রথম যে সংখ্যা বা জোড়া, সেটার পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 9, তো 9 এর বর্গমূল হচ্ছে 3, 9 থেকে 9 বাদ দিলে 0। তো পরবর্তী জোড়া এখানে নাম আছে, 3 এর দ্বিগুণ হচ্ছে 6 নিয়েছি। তো এখন এখানে এমন একটা সংখ্যা নেব, 1 নিয়েছি, 1 নিয়ে যদি 61কে গুণ করি তাহলে 61 হয়। তো 61 লিখেছি, তাহলে বিয়োগ করলে 0। এখানে যেহেতু 1 নিয়েছি, বর্গমূলেও 1 নেব, তাহলে বর্গমূল হচ্ছে আমাদের কত, 31। আচ্ছা, এরপরে আমরা যদি গ নং কোশ্চেনটা একটু দেখি, এখানে দেওয়া আছে 3969। তো 2টা করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখেছি। তাহলে প্রথম যে জোড়া, সেটার পূর্ববর্তী বর্গ সংখ্যা 36, আমরা নিচে লিখেছি। 36-এর বর্গমূল 6 নিয়েছি, 9 থেকে 6 বাদ দিলে 3, 3 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। পরবর্তী জোড়া নিয়েছি 6-এর যে দ্বিগুণ করে আমরা 12 নেব, ঠিক আছে। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে পুরো সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 369-এর কাছাকাছি হয়। এখানে যদি 3 নেই, 3 দ্বারা যদি 123কে গুণ করি 369 হয়, ঠিক আছে। 369 থেকে 369 বাদ দিলে 0। আচ্ছা, এখন এখানে যেহেতু 3 নিয়েছি, এখানেও আমাদেরকে 3 নিতে হবে, তাহলে বর্গমূল হচ্ছে 63। এখন আমরা দেখব হচ্ছে 10,404। তাহলে ডান দিক থেকে 2টা করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখেছি। প্রথম সংখ্যা বা জোড়ার পূর্ববর্তী বর্গ সংখ্যা 1, 1 এর বর্গমূল 1, 1 এর দ্বিগুণ আমরা এখানে 2 নিয়েছি, 1 থেকে 1 বাদ দিলে 0। পরবর্তী জোড়া 04 নামাছি, তো 04 নামাছি। তো এখানে যেহেতু 1 এর দ্বিগুণ আমরা 2 নিয়েছি, 2 এর পরে যদি আমরা 1ও নেই তাহলে 21 হয়। 21কে 1 দ্বারা গুণ করলে 21 হয়, কিন্তু এখানে 04 মানে 4। তো যেহেতু 4-এর ভেতরে 21 যাচ্ছে না, পরবর্তী আরও একটা জোড়া এখানে আমরা নামালাম, তাহলে 404 হলো। তো যেহেতু একসাথে 2টা জোড়া নামাচ্ছি, তার কারণে এখানে একটা 0 দেবো, এখানে একটা, বর্গমূলেও একটা 0 দেবো, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে এমন একটা সংখ্যা ধরবো, এখানে যদি 2 ধরি, 2 দ্বারা যদি 202কে গুণ করি তাহলে 404 হয়। 404 থেকে 404 বাদ দিলে 0। এখানে যেহেতু 2 নিয়েছি, এখানেও 2 নেব, তাহলে আমাদের বর্গমূল কত, 102। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে 3 নং যে কোশ্চেনগুলো আছে, আমরা সেগুলো একটু সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেখেন কি বলা আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 147। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখেন, সমাধান করলে আমরা বুঝতে পারবো। তো 147-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। 147কে 3 দ্বারা ভাগ যায়, কারণ 147-এর যে অঙ্কগুলো, এগুলো হচ্ছে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। যেমন 4 আর 1 5, 5 7 12, 12 3 দ্বারা বিভাজ্য, এই কারণে 147 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 14-এর ভেতরে 3 যায় হচ্ছে কয়বার, 4 বার, 3 4 12 থাকে 2, 2 যায় 7 ধরবে 27, 27-এর ভেতরে 3 যায় 9 বার, 3 নং 27, ঠিক আছে। তো আবার 7 কি লেখা যায়, 7 গুণন 7, 7 7 49। তো এখানে আমরা তাহলে মৌলিক গুণনীয়কগুলো কি পেলাম, 3 গুণন 7 গুণন 7। তো এখানে জোড়া ছাড়া কোন সংখ্যা আছে, 3। তো যেহেতু বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এক্ষেত্রে আমরা আগে মৌলিক গুণনীয়কগুলো বের করে দেখব যে কোন জোড়াটা, কোন সংখ্যাটা জোড়াবিহীন। যেহেতু এখানে দেখা যাচ্ছে 3 জোড়াবিহীন, এখানে 3 গুণনীয়কটা কি, জোড়াবিহীন। তার মানে আমাদের যে 147 সংখ্যা, এই সংখ্যাটির সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা চাইলেই দেখতে পারো, 147-কে 3 দ্বারা গুণ করবা, গুণ করলে দেখবা যে আসলে সেই সংখ্যা, যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা খ নং কোশ্চেনটা যদি একটু দেখি, তাহলে এখানে দেওয়া হচ্ছে 384। তো আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করি। যেহেতু একক স্থানীয় অঙ্ক জোড়, তার কারণে 2 দ্বারা ভাগ যাবে। তাহলে 3-এর ভিতরে 2 যায় 1 বার, থাকে 1, 1 আর 8 18, 18-এর ভিতরে 2 যায় 9 বার, 4-এর ভিতরে 2 বার, 2 যায় 2 বার,
এরপরে হচ্ছে আবার 2 দ্বারা বিভাজ্য, 19-এর ভিতরে 2 যায় 9 বার, 9 দুগুণে 18, 1 থাকে 1 আর 2 12, 12-এর ভিতরে 2 যায় 6 বার, আবার 2 দ্বারা বিভাজ্য, 9-এর ভিতরে 2 যায় 4 বার, থাকে 1 1 আর 6, আর 16, 16-এর ভিতরে 2 যায় 8 বার, আবার 2 দ্বারা বিভাজ্য, 4-এর ভিতরে 2 যায় 2 বার, 2 দুগুণে 4, 8-এর ভিতরে 2 যায় 4 বার, 4 দুগুণে 8। এরপর হচ্ছে 2-এর ভিতরে 2 যায় 1 বার, 4-এর ভিতরে 2 যায় 2 বার, এরপরে 12-এর ভিতরে 2 যায় 6 বার, 6-এর ভিতরে 2 যায় 3 বার। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখলাম হচ্ছে 2 আর হচ্ছে 3, 2 আর হচ্ছে 3, 2 ও 3 জোড়াবিহীন। তার মানে 384 যে সংখ্যাটা আছে, এই 384 সংখ্যাটার সাথে 2 গুণন 3 বা 6 গুণ করলে গুণফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন আচ্ছা, এখন আমাদের যে গ নাম্বার যে প্রশ্নটা আছে 1477, তো এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে 2 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য, 14-এর ভিতরে 2 যায় 7 বার। ঠিক আছে, তাহলে 7 বার গেলে তাহলে পরবর্তী হচ্ছে 7-এর ভিতরে আবার হচ্ছে 2 যায় কয়বার? 6, 7-এর ভিতরে 2 যায় 3 বার, 3 দুগুণে 6, থাকে 1 1 আর 0 10, 10-এর ভিতরে 2 যায় 5 বার। এখন 3 দ্বারা বিভাজ্য, কারণ অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, 7-এর ভিতরে 3 যায় 2 বার। ঠিক আছে, থাকে হচ্ছে 1 1 আর 3 13, 13-এর ভিতরে 3 যায় হচ্ছে কয়বার? 4 বার, 3 4 12, তাহলে থাকে 1 1 আর 5 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার। এখন হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, কারণ একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হলে 5 দ্বারা বিভাজ্য, 24-এর ভিতরে 5 যায় হচ্ছে 4 বার, 4 5 20, থাকে 4, 4 আর 5 45, 45-এর ভিতরে 5 যায় 9 বার। ঠিক আছে, এখন 49-এর ভিতরে 7 যায় হচ্ছে, 7 দ্বারা যদি দিই তাহলে 7 7 49। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 3 আর হচ্ছে 5 জোড়াবিহীন, 2 3 আর 5 কি? জোড়াবিহীন। তার মানে 1477 সংখ্যাটির সাথে 2 গুণন 3 গুণন 5 বা 30 সংখ্যাটি গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি হচ্ছে 3-এর যে আমাদের ঘ নং প্রশ্নটা আছে, এটা যদি একটু দেখি, তাহলে এখানে দেওয়া আছে 23,805। তো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, কারণ অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। 23-এর ভিতরে 3 যায় হচ্ছে 7 বার, 3 7 21, থাকে হচ্ছে 2, 2 আর 8 28, 28-এর ভিতরে 3 যায় হচ্ছে কয়বার? 9 বার, 3 নং 27, থাকে 1 1 আর 0 10, 10-এর ভিতরে 3 যায় 3 বার, 3 3 9, থাকে 1 1 আর 5 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার। ঠিক আছে, এরপরে হচ্ছে 7-এর ভিতরে 3 যায় হচ্ছে 2 বার, থাকে 1 1 আর 9 19, 19-এর ভিতরে 3 যায় 6 বার, 3 6 18, থাকে 1 1 আর 3 13, 13-এর ভিতরে 3 যায় হচ্ছে 4 বার, 3 4 12, থাকে 1 1 আর 5 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার, 3 5 15। এরপরে হচ্ছে 26-এর ভিতরে 5 যায় 5 দ্বারা বিভাজ্য, কারণ একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হলে 5 দ্বারা বিভাজ্য হয়। তার মানে 26-এর ভিতরে 5 যায় 5 বার, 5 5 25, থাকে 1 1 আর হচ্ছে 4 14, 14-এর ভিতরে হচ্ছে 5 যায় 2 বার, 5 দুগুণে 10, থাকে 4 4 আর 5 45, 45-এর ভিতরে 5 যায় 5 নং 45। এখন 529 কি লেখা যায়? 23 গুণন 23। তো এখানে আমরা দেখতেই পারতেছি হচ্ছে 5 যে সংখ্যাটা 5 হচ্ছে জোড়াবিহীন। তার মানে 23,805 সংখ্যাটির সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ যে সংখ্যাটি জোড়াবিহীন সেটা দ্বারাই যদি আমরা গুণ করি তাহলে গুণফল কি হবে? অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এখানে আমরা যে গুণনীয়কগুলো বের করলাম এগুলো কিন্তু মৌলিক সংখ্যা, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে 4 নং। আগে ছিল গুণ করলে, এখন হচ্ছে ভাগ করলে, অর্থাৎ নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সেম নিয়মেই আমরা কাজ করব। তো দেখেন 972-972-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। তো 2 দ্বারা ভাগ যায়, কারণ একক স্থানীয় অঙ্ক জোড়। 9-এর ভিতরে 2 যায় 4 বার, থাকে 1 1 আর 7 17, 17-এর ভিতরে 2 যায় 8 বার, 8 দুগুণে 16, থাকে 1 1 আর 2 12, 12-এর ভিতরে 2 যায় 6 বার। এখন 2 দ্বারা আবার বিভাজ্য, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। আবার এখন 3 দ্বারা বিভাজ্য, কারণ অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। তাহলে 24-এর ভিতরে 3 যায় 8 বার, 3 8 24, 3-এর ভিতরে 3 যায় 1 বার। এখন 8-এর ভিতরে 3 যায় হচ্ছে 2 বার, থাকে হচ্ছে 2, অর্থাৎ 3 দুগুণে 6, থাকে 2, 2 আর 1 21, 21-এর ভিতরে 3 যায় 7 বার। এখন 27-এর ভিতরে 3 যায় 3 নং 27, 9 বার। এরপর হচ্ছে 9-এর ভিতরে 3 যায় 3 বার, 3 3 9। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে 3 সংখ্যাটা আমাদের কি? জোড়াবিহীন। তার মানে 972 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে খ নং কোশ্চেনটা সেইটা। তো এখানে দেওয়া আছে 4056। তো সংখ্যাটার আমরা আগে মৌলিক গুণনীয়কগুলো বের করি। 2 দ্বারা যদি ভাগ করি, 2 দ্বারা ভাগ যাবে, কারণ একক স্থানীয় অঙ্ক জোড়। 4-এর ভিতরে 2 যায় কয়বার? 2 বার, 2 দুগুণে 4, তাহলে এই 0 এখানে 0 নেব। 5-এর ভিতরে 2 যায় কয়বার? 5-এর ভিতরে হচ্ছে 2 যায়
2 বার 2 দুগুণ 4 থাকে 1, 1 আর 6 16, 16-এর ভেতরে 2 যায় হচ্ছে কয়বার 8 বার, 8 দুগুণ 16। তো এখন আবার 2 দ্বারা দেবো কারণ একক স্থানীয় অঙ্ক জোড়। 2 এর ভেতরে 2 যায় 1 বার 0, 2 এর ভেতরে 2 যায় 1 বার, 8-এর ভেতরে 2 যায় 4 বার। আবার 2 দ্বারা দেবো 10-এর ভেতরে 2 যায় 5 বার। এরপরে হচ্ছে যেহেতু 10-এর ভেতরে 2 যায় 5 বার, পরবর্তী যেহেতু 14কে আমরা দুইটা অঙ্ককে একসাথে ভাগ করতেছি তার কারণে এখানে একটা শূন্য নেব, তাহলে 14কে 2 দ্বারা ভাগ করলে 7। এখন 5-এর ভিতরে 3 যায় হচ্ছে 1 বার, থাকে 2 আর 0 20, 20-এর ভিতরে 3 যায় 6 বার, 3 যায় 18, থাকে 2, 2 এর সাথে 27, 27-এর ভিতরে 3 যায় 9 বার। এখন হচ্ছে 169কে লেখা যায় 13 গুণন 13। তো এখানে আমরা দেখতে পারতেছি যে 2 ও 3 হচ্ছে জোড়াবিহীন, 2 আর 3 কি জোড়াবিহীন, তার মানে 972 সংখ্যাটিকে 2 গুণন 3 বা 6 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আমাদের যে গণন কোশ্চেনটা আছে আমরা একটু সেটা দেখি। তো এখানে হচ্ছে 21952, 21952 যেহেতু একক স্থানীয় অঙ্ক 2 তার কারণে 2 দ্বারা জোড়, যে তার কারণে 2 দ্বারা ভাগ যাবে, 2 এর ভিতরে 2 যায় 1 বার। এরপর 19-এর ভিতরে হচ্ছে যেহেতু আমরা পরবর্তী দুইটা অঙ্ককে একসাথে ভাগ করতেছি তার কারণে এখানে একটা শূন্য নেব। এখন 19-এর ভিতরে 2 যায় 9 বার, 9 দুগুণ 18, থাকে 1, 1 আর 5 15, 15-এর ভিতরে 2 যায় 7 বার, 7 দুগুণ 14, থাকে 1, 1 আর 2 12, 12-এর ভিতরে 2 যায় হচ্ছে 6 বার। এখন আবার 2 দ্বারা ভাগ যাবে কারণ একক স্থানীয় অঙ্ক জোড়, তাহলে 10-এর ভিতরে 2 যায় 5 বার, 9-এর ভিতরে 2 যায় 4 বার, 4 দুগুণ 8, থাকে 1, 1 আর 7 17, 17-এর ভিতরে 2 যায় 8 বার, থাকে 1, 1 আর 6 16, 16-এর ভিতরে আবার 2 যায় 8 বার। আবার 2 দ্বারা বিভাজ্য, 5-এর ভিতরে 2 যায় 2 বার, 2 দুগুণ 4, থাকে 1, 1 আর 4 14, 14-এর ভিতরে 2 যায় হচ্ছে 14-এর ভিতরে 2 যায় 7 বার, 7 দুগুণ 14, 8-এর ভিতরে 2 যায় 4 বার, 8-এর ভিতরে 2 যায় 4 বার। ঠিক আছে। আবার 2 দ্বারা বিভাজ্য, 2-এর ভিতরে 2 যায় 1 বার, 7-এর ভিতরে 2 যায় 3 বার, থাকে 1, 1 আর 4 14, 14-এর ভিতরে 2 যায় 7 বার, 4-এর ভিতরে 2 বার 2 বার। ঠিক আছে। আবার 2 দ্বারা বিভাজ্য কারণ একক স্থানীয় অঙ্ক জোড়, 13-এর ভিতরে 2 যায় হচ্ছে 6 বার, 6 দুগুণ 12, থাকে 1, 1 আর সাথে 17, 17-এর ভিতরে 2 যায় 8 বার, থাকে 1, 1 আর 2 12, 12-এর ভিতরে 2 যায় 6 বার। 6-এর ভিতরে 2 যায় 3 বার, 8-এর ভিতরে 2 যায় 4 বার, 6-এর ভিতরে 2 যায় 3 বার। ঠিক আছে। এরপরে হচ্ছে এখন আমরা 7 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি হচ্ছে 7 দ্বারা ভাগ করি তাহলে 4 সাথে আচ্ছা 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হয়, আচ্ছা এখানে হচ্ছে 343-কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 49, কারণ 49-কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 7 সাথে 49 হয়। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারতেছি হচ্ছে 7 সংখ্যাটা হচ্ছে কি জোড়াবিহীন, 7 সংখ্যাটা কি জোড়াবিহীন, তার মানে 21952 সংখ্যাটিকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে 5 নং কোশ্চেনটা। আচ্ছা, 5 নং কোশ্চেনটাতে আমাদেরকে কি বলা আছে যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখেন তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আমরা হচ্ছে এই যে 4639 যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করব। তো দেখেন বর্গমূল বের করার জন্য কি করতে হয়, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করতে গেলে আমাদেরকে ডান পাশ থেকে 2টা করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখতে হয়। তো আমরা এখানে 39 নিয়ে জোড়া করেছি, 46 নিয়ে জোড়া করেছি, প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দেবো, ডান পাশে একটা খাড়া দাগ দেবো। প্রথম জোড়ার যে 46 সেটার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 36, 36-এর বর্গমূল আমরা 6 নেব। এখন হচ্ছে 6-এর দ্বিগুণ করে এখানে 12 নেব। ঠিক আছে। এখন যদি আমরা 6 থেকে 6 মিলে গেলে 0, 4 থেকে 3 বাদ দিলে 1, 10, পরবর্তী জোড়া 39 নামাবো। এখন এখানে হয় হচ্ছে 1039। তো এখন 1039 সংখ্যাটা এখানে 12-র পরে একটা এমন একটা সংখ্যা নেব, অঙ্ক বসাবো, যেই অঙ্কটা বসে ওই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে আমাদের 1039-এর সমান অথবা কাছাকাছি হবে। তো আমরা এখানে যদি 8 নেই, এখন 128-কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে হয় 1024। আচ্ছা 1024, তাহলে 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে 5, হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আচ্ছা 9 থেকে 4 বাদ দিলে 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, হাতে থাকে না, 3 থেকে 2 বাদ দিলে 1, 0 0 0, 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তো যেহেতু এখানে 8 নিয়েছি আমরা এখানেও আমাদেরকে কি করতে হবে, 8 নিতে হবে। ঠিক আছে, এখানেও আমরা কি করব, 8 নেব।
তো এখন আমরা তাহলে এখান থেকে কি পাইলাম যে আসলে এত সংখ্যাটি থেকে এখানে অবশিষ্ট থাকলে কত 15 আমাদেরকে বলছিল যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় কি করব বর্গমূল বের করব, বর্গমূল বের করতে যায় আমাদের যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে তাহলে এই সংখ্যাটি থেকে যদি আমরা সেই সংখ্যাটা বিয়োগ করি তাহলে বিয়োগফল কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে 5 নং কোশ্চেনটা আছে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। তো এখানে দেওয়া আছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সেমভাবে আমরা বর্গমূল বের করব, দুইটা করে ডান পাশ থেকে দুইটা করে অঙ্ক নিয়ে জোড়া করেছি। প্রথম জোড়ার পূর্ববর্তী বর্গ সংখ্যা 49, 49 এর বর্গমূল হচ্ছে 7, 7 এর দ্বিগুণ হচ্ছে 14। এখন যদি বিয়োগ করি 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে থাকে 1 1 4 5, 5 5 মিলে গেলে 0, বাম পাশে 0 বসানো, পরবর্তী জোড়া নামালাম। এখন এখানে যদি আমরা 14 পরে 4 নেই, 4 দ্বারা যদি আমরা 144কে গুণ করি তাহলে 576 হয়। এখন এখানে যেহেতু 4 নিয়েছে আমরা এখানেও কি নেব 4 নেব, তাহলে 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে থাকে 1 1 এর সাথে 8, 10 থেকে যদি 8 বাদ দেই 2, হাতে থাকে 1 1 আর 5 6, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে এখানে 129, এখানে 129 অবশিষ্ট থাকে। তাই আমরা বলতে পারি যে 5605 যে সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই না? যেহেতু এখানে 129 অবশিষ্ট আছে। তো আমরা এখন কি করব 74 এর পরবর্তী যে সংখ্যা 75, এই 75 এর বর্গ সংখ্যা বের করব। তাহলে 75 কে 75 দ্বারা গুণ করলে 75 এর বর্গ সংখ্যা বের হবে। 75 এর বর্গ সংখ্যা হচ্ছে 5625। তো আমাদেরকে কি বলছিল যে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা 74 এর বর্গ সংখ্যা 74 বর্গমূল পাইছি, পাওয়ার পরে এখানে 129 অবশিষ্ট থাকে, তার কারণে আমরা 75 এর বর্গমূল বের করলাম, বের করার বর্গ সংখ্যা বের করলাম। এখন 75 এর বর্গ সংখ্যা থেকে আমাদেরকে এখানে যে 5605 যে সংখ্যাটা দেওয়া আছে সেটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এখানে পাই হচ্ছে 20। তার মানে আমরা যদি 20 যোগ করি 5605 এর সাথে যদি 20 যোগ করি তাহলে যোগফল কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের অনুশীলনী 1.1 যে কোশ্চেনগুলো ছিল আমরা সবগুলো কোশ্চেনই সমাধান করে দিলাম এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে। আমরা এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণী শিক্ষার্থীদের গণিতের প্রত্যেকটা অনুশীলনী প্রশ্নগুলো আমরা বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো অনুশীলনী কাজগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।